আমরা জেনেছিলাম এর আগে যে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণগুলো। তারপর কি জানলাম যে পৃথিবী নিখুঁতভাবে জানা গেল যে পৃথিবী পুরো গোল নয়, পৃথিবীটা হচ্ছে কি অভিগত গোলক, যেটাকে বলা হয় মানে কি অভিগত গোল বলতে কি পুরো রাউন্ড একেবারে বৃত্তাকার, তাই না? কিন্তু মানে পারফেক্টলি তেমন না, পৃথিবীটা হচ্ছে কি অভিগত গোলক। অভিগত গোলক বলতে কি বোঝায় যে উপর নিচটা হচ্ছে কি একটু চাপা আর দুই সাইডটা হচ্ছে একটু কি ফোলানো বা স্পিড। হ্যাঁ, এই দিকটা হচ্ছে চাপা, উপর আর নিচে হচ্ছে চাপা, আর দুই দিকটা হচ্ছে স্পিড। হ্যাঁ, এটা সাধারণত কেন হয়েছিল, আচ্ছা পড়ে জানবো এটা কি মানে কি কেমন কেন হয়েছিল। যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন পদার্থগুলো কি ছিল একটু মানে কি ছিল তরল, কি তরল মানে গলিত নরম নরম। আর পৃথিবী আমাদের কোন দিক থেকে কোন দিকে ঘুরে, পশ্চিম থেকে উত্তর দিকে, মানে যখন ঘুরে কিনা আর এখানে পরিধিটা মানে এখানে বেশি হওয়ার জন্য কি হয় পৃথিবীটা কি হয় এখানে পরিধিটা বেশি হওয়ার জন্য গতিবেগটা বেশি হয়। গতিবেগটা বেশি হওয়ার জন্য যদি গতিবেগ বেশি থাকে তাহলে কি হবে, অণুগুলা কি হবে দুদিকে ছড়িয়ে যাবে আর মাঝেরগুলা এই উপর নিচে একটু চেপে গেছিল। আচ্ছা এটা পরে জানবো আমাদের এখন মেন হচ্ছে কি অভিগত গোলকের প্রমাণগুলা। ঠিক আছে, আচ্ছা অভিগত গোলকের প্রমাণগুলো জানবো। দেখো প্রথমে দেখো কি আছে, ব্যাসের পার্থক্য। কি ব্যাসের পার্থক্য? দেখো ব্যাসের পার্থক্যটা হচ্ছে কি, আচ্ছা কথা বলো না। দেখো এইটা হচ্ছে আমরা কি মেরু বরাবর জানি, তাই না? উপরে হচ্ছে উত্তর মেরু, নিচে হচ্ছে দক্ষিণ মেরু। আচ্ছা এটা তো হেলানো আছে, দেখো একটু। আর এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে কি মেরু, যেটা বলে উত্তর মেরু এটা, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। আর এটা আমাদের কি নিরক্ষরেখা, নিরক্ষীয় অঞ্চল, তাই না? এটা মাঝেরটা হচ্ছে নিরক্ষীয়, মাঝেরটা হচ্ছে নিরক্ষীয়। তাহলে আমাদের ব্যাসের পার্থক্য কি আমরা জানি, নিরক্ষীয় ব্যাস কত 12,757, আর মেরু ব্যাসটা কত 12,000 বলো 700 কত 14, তাই না? তাহলে দুটার মধ্যে কি মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাস কি আলাদা আলাদা। যদি পুরো রাউন্ড হতো, গোলাকার হতো, তাহলে কি হতো দুটাই সমান হতো। তাহলে মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাস যে আলাদা, মানে এটা হচ্ছে বেশি এটা হচ্ছে কম। আর এর পার্থক্য কত, মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিমি। হ্যাঁ 43 কিমি। তাহলে এটা থেকে বোঝা গেল যে পৃথিবীটা হচ্ছে পুরো গোলাকার নয়, পৃথিবীটা কি হচ্ছে কি চাপটা, মানে উপর নিচে হচ্ছে চাপটা আর মাঝে হচ্ছে স্পিড, যেটাকে বলছে অভিগত গোলক। ওকে বুঝা গেল? মেনলি এখানে শুধু পার্থক্যটা দিতে হবে যে নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 আর মেরু ব্যাস হচ্ছে 12,714। নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিমি। তাহলে এটা বুঝা গেল। পুরো যদি রাউন্ড হতো তাহলে কি হতো, পুরো যদি রাউন্ড হতো তাহলে কি হতো দুটাই সমান হতো। যেহেতু পার্থক্য আছে তাহলে কি উপর নিচ চাপা আর মাঝখানে স্পিড। আচ্ছা বোঝা গেল নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের পার্থক্য। নেক্সট পয়েন্টটা দেখো, মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের পার্থক্য। এবার দেখো সময়ের পার্থক্য। সময়ের পার্থক্যটা কি, সময়ের পার্থক্য কি, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। মেরু অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চল কি, যে মেরুটা হচ্ছে কি সাধারণত হচ্ছে কি কেন্দ্র, এটা যদি কেন্দ্র ধরা হয়, এটা কেন্দ্র, তাহলে মেরুটা হচ্ছে কেন্দ্রের কাছে আছে, মেরুটা কেন্দ্রের কাছে। আর নিরক্ষীয়টা কি বলতো, নিরক্ষীয়টা কেন্দ্র থেকে একটু দূরে আছে। আর আমরা কি জানি পৃথিবীর একটা কি মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তিটা কি, যে তার নিজের কেন্দ্রের দিকে টানে। প্রত্যেকটা বস্তু তার পরস্পর নিজেকে টানে, নিজের দিকে টানে, কিন্তু যার বেশি শক্তি হয় সে বেশি টানে, তাই না? আর আমরা যদি পৃথিবীর কেন্দ্রটা একটা কি বিশাল চুম্বক, তাই না? এটা হচ্ছে কি দেখো, তাহলে যেটা মানে হচ্ছে সাপোজ একটা চুম্বক রয়েছে, চুম্বকটা কি দেখো, এখানে একটা চুম্বক রয়েছে, একটা পদার্থ রয়েছে বা লোহার খণ্ড রয়েছে, এখানে একটা লোহার খণ্ড রয়েছে। যেটা কাছে থাকবে তাকে বেশি টানবে, যেটা দূরে থাকবে তাকে টানতে সহজে টানতে পারবে না। ঠিক তেমনই
যে আমাদের কেন্দ্রটা কাছে থাকায় মাধ্যাকর্ষণ শক্তির জন্য কেন্দ্রটা কি, এই যে মেরু অঞ্চলে তার টানটা বেশি আর নিরক্ষীয় অঞ্চলে টানটা হচ্ছে কি কম। এখানে হচ্ছে বেশি আর এখানে হচ্ছে কম। তাহলে বেশি হওয়ায় যে কোনো জিনিস, তুমি একটা ধরনের একটা কাঁটা, হ্যাঁ, একটা ওজন, তুমি 50 কিলো তুমি ধরো ঝুলছো, ঠিক আছে, ঝুলছো তুমি, তাহলে 50 কিলো দেখাবে, তাই না? কিন্তু তারপর তোমাকে ধরো যদি আমি টানি তাহলে কি হবে, অনেক ওজনটা বেড়ে যাবে না? ঠিক তেমনই যে এই মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তিটা বেশি বলে এখানে ওজনটা বেশি হয়, কি হয় বেশি, আর এখানে কি হয় কম হয়। তাহলে দুই জায়গার মধ্যে একই বস্তু, ধরো তোমার 50 কিলো ওজন, তুমি যদি মেরু অঞ্চলে যাও তোমার ওজনটা একটু আলাদা হবে, আর তোমার নিরক্ষীয় অঞ্চলে যাও তোমার ওজনটা কি হবে কম হবে। তাহলে বোঝা গেল যে মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের সময়ের পার্থক্যটা। ওকে ওকে নেক্সট, তাহলে মেরু অঞ্চলে ওজনটা বেশি হবে আর নিরক্ষীয় অঞ্চলে ওজনটা কম হবে। এমনি সাধারণত আমাদের যদি আমরা ইয়েতে যাই, চাঁদে যাই, চাঁদে ওজনটা কত হবে 1/6। গুড, 1/6 মানে তোমার যদি এখানে পৃথিবীতে হয় কত 6 কিলো, চাঁদে হবে 1 কিলো। এখানে যদি হয় তোমার 18 কিলো, চাঁদে হবে 3 কিলো। তুমি যদি কেন্দ্রে চলে যাও আবার, তাহলে কেন্দ্রে যাওয়া যাবে না, সাপোজ ধরো চলে গেছো, তোমার ওজন এখানে ধরুন কত 5 কিলো, তোমার ওজন কেন্দ্রে কি আরো বেশি হয়ে যাবে, বোঝা গেল, তোমার ওজনটা ওখানে বেশি হবে। ওকে, কারণ কি মাধ্যাকর্ষণ টান বা শক্তি। নেক্সটটা দেখো, এটাও ঠিক তেমনই ওজনের পার্থক্য। এটা কি এটা আমরা ওজনের পার্থক্য বলবো। এবার সময়ের পার্থক্যটা দেখো, ওজনের পার্থক্য বোঝা গেল। এবার সময়ের পার্থক্যটা দেখো, কি সময়ের পার্থক্যটা হচ্ছে কি, সময়ের পার্থক্য বা এটাকে এমন করে লিখতে পারো যে দোলক ঘড়ির সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য বা দোলক ঘড়ির সময়ের পার্থক্য। দোলক ঘড়ির সময়ের পার্থক্যটা হচ্ছে কি, দেখো যে এটা জানি নিরক্ষীয়, এটা জানি এখানে মেরু, এটা মেরু, তাই না? একজন বিজ্ঞানী, ইংল্যান্ডের বিজ্ঞানী, সে ছিল কি, তার নাম হচ্ছে জ্যাক রিচার্ড। সালটা ছিল কত 1671 সালে তিনি যখন যাচ্ছিলেন, এখানে আমরা জানি এটা নিরক্ষরেখার মান কত 0, উভয় দিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে বাড়তে বাড়তে এখানে 90 আর এখানে 90। তাহলে তিনি 5 ডিগ্রি অক্ষাংশে দেখছিল কি, 5 ডিগ্রি অক্ষাংশে দেখছিল যে নির্দিষ্ট সময় থেকে কত 2.5 মিনিট কি হচ্ছে পিছিয়ে আছে। 2.5 হচ্ছে মিনিট হচ্ছে সময় হচ্ছে কি হচ্ছে পিছিয়ে আছে, কত 5 ডিগ্রি অক্ষাংশে। আবার যেতে যেতে, সেটা ছিল কেন দ্বীপ, জায়গাটা হচ্ছে কেন দ্বীপ, হ্যাঁ। তারপরে আবার যেতে যেতে 48 ডিগ্রি অক্ষাংশে, কত 48 ডিগ্রি 30 মিনিট অক্ষাংশে দেখলো যে সেই জায়গাটা হচ্ছে কি প্যারিস। কোথায়? প্যারিস। সেখানে দেখলো সময়টা একদম পারফেক্ট আসছে, সেখানে সময়টা কি হচ্ছে পারফেক্ট আসছে। তাহলে এটা কেন হলো, এটা কেন হলো? কারণ কি আমরা কি জানি, মেরু অঞ্চলে কি মাধ্যাকর্ষণ শক্তিটা বেশি, তার টানটা হচ্ছে বেশি। আর নিরক্ষীয় অঞ্চলটা কি মেরু অঞ্চল থেকে দূরে, কেন্দ্র থেকে দূরে, যার ফলে কি তার উপরে আকর্ষণ ক্ষমতাটা হচ্ছে কম, তাই না? তাহলে এর আকর্ষণ ক্ষমতাটা কম, নিরক্ষীয় অঞ্চলে কি দূরে থাকার জন্য এর আকর্ষণ ক্ষমতা কম, যার ফলে সময়টা কি পিছিয়ে আছে। আর নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে কি মানে এখানে মাঝখানে, ধরো মাঝখানে আছে বলে ওখানে সময়টা পারফেক্ট দেখাচ্ছে। আর তুমি যত আবার মানে মেরু অঞ্চলে কাছে চলে যাবে তত সময়টা কি হবে এগিয়ে থাকবে, তাই না? তাহলে এটা সাধারণত কেমন করে হচ্ছে, যদি মেরু অঞ্চলটা কি থাকে কেন্দ্রের কাছে থাকে আর নিরক্ষীয় অঞ্চলটা কেন্দ্রের দূরে থাকে, তাহলে এটা সম্ভব, তাই না? তাহলে আমরা দেখলাম যত মেরুর মাঝখানে আসলো তারপর সময়টা পারফেক্ট আসলো। আর যদি মেরু থেকে তুমি যদি দূরে যাচ্ছে, নিরক্ষীয় দিকে যাচ্ছে, তার ক্ষমতার মানে হচ্ছে আকর্ষণ ক্ষমতাটা কম, সময়টা কি হচ্ছে পিছিয়ে থাকছে, তাই না? তাহলে এটা থেকে বোঝা গেল যে পৃথিবী হচ্ছে কি পুরো গোলাকার না, পৃথিবী হচ্ছে অভিগত গোলক। ওকে, নেক্সট দেখো কি আছে, পরিধির পার্থক্য। পরিধি কি আমরা জানি, এটা হচ্ছে নিরক্ষীয়, সাপোজ, হ্যাঁ
আর এটা ধরে মেরু, মেরু। হ্যাঁ দেখো নিরক্ষীয় পরিধিটা কত, এমনি আমরা আমাদের গড় পরিধি কত, গড় পরিধি হচ্ছে প্রায় 40,000 কিমি। হ্যাঁ আর প্রথম পরিধি কে নির্ণয় করেছিল পৃথিবীর পরিধি এমনি গাণিতিকভাবে, কে? এরাটোস্থেনিস। এরাটোস্থেনিসকে কি বলা হয়? ভূগোলের জনক। আচ্ছা ওদিকে যাচ্ছে এটা দেখো একটু, পৃথিবীর নিরক্ষীয় পরিধিটা হচ্ছে কত? 40,000 কত? 75। 40,075। আর মেরু পরিধি কত? 40,024 বা কথা হচ্ছে 7। ঠিক আছে, তুমি একটা শুধু জাস্ট জানো যে পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,075, মেরু পরিধি হচ্ছে কত? 40,024। তাহলে দুটার মধ্যে একটা পার্থক্য আছে, ডিফারেন্স আছে। সরি এটা বাংলায়, হ্যাঁ 40,024। ঠিক আছে, তাহলে পার্থক্য একটা আছে। 75 থেকে 24 বিয়োগ করে তাহলে কত হবে বলো? 75 থেকে 24 তোমার কি হচ্ছে 51 নাকি? কত? 51। তাহলে হচ্ছে 51 কিমির পার্থক্য রয়েছে। 51 কিমির পার্থক্য রয়েছে। যদি পুরো রাউন্ড হতো তাহলে সমান হতো। যদি পুরো রাউন্ড হতো, একটা বৃত্ত যদি পুরো রাউন্ড হতো তাহলে চারদিকে তোমার সমান হতো। তাহলে কি মেরু আর নিরক্ষীয় ব্যাস পার্থক্য হয়, তাহলে কি বোঝা গেল? যে আমাদের মেরু বরাবর চাপানো আর নিরক্ষীয় বরাবর স্পেস বা খোলানো, যেটাকে বলছে কি অভিগত গোলক। বোঝা গেল? তোমাকে জাস্ট পার্থক্যটা এখানে দেখাতে হবে। বোঝা গেল যে পৃথিবীর পরিধির পার্থক্য। তাহলে এটা থেকে বোঝা গেল পৃথিবী পুরো গোল নয়, পৃথিবী হচ্ছে অভিগত গোলক। এবার তারার উন্নতি কোণের পার্থক্য। তারার উন্নতি কোণের পার্থক্য কি দেখো, তারার উন্নতি কোণের পার্থক্যটা দেখো কেমন, যে সাপোজ এখানে আমরা জানি কি নিরক্ষীয়, এখানে হচ্ছে নিরক্ষীয়, আর এদিকে হচ্ছে উপরে হচ্ছে মেরুটা, মাঝখানে হচ্ছে কি নিরক্ষীয়, আর এদিকে মেরু, এদিকেও তোমার গিয়ে মেরু। ঠিক আছে, এখানে আমাদের যে মানে এখানে ভূগোলের ভাষা বোঝায় কি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 110। 110 মানে মাঝখান বরাবর ধরা হয় 110 কিমি ডিস্টেন্স, দূরত্ব। ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমরা জানি কাদের নিজস্ব আলো উত্তাপ আছে, কাদের? নক্ষত্রদের। নক্ষত্র যেমন কি সূর্য, তারপরে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টারিও, তাই না? তারপর এই নক্ষত্রদের কি উন্নতি মানে হচ্ছে পতন কোণের পার্থক্যের উপরে বিভিন্ন জায়গার স্থান এগুলা নির্ণয় করা হয়। তো এখানে কি পতন কোণের উপর 1 ডিগ্রি পতন কোণে সময়ের পার্থক্য নিরক্ষীয় অঞ্চলে আর কত? নিরক্ষীয় অঞ্চলে 110 কিমি। হ্যাঁ 110 কিমি। 1 ডিগ্রিতে মানে 1 ডিগ্রি কোণে সময় পার্থক্য দূরত্বের পার্থক্য হয় 110 কিমি। আর যত তুমি আবার কি মেরুর দিকে যাবে, যত তুমি মেরুর দিকে যাবে তোমাকে সেই 1 ডিগ্রি কোণ মানে 1 ডিগ্রি কোণে তোমার সময়টা কি হয়ে যাবে? বেড়ে যাবে। সেখানে ধরনের তোমাকে মেরু অঞ্চলে আবার যত এই মেরুর দিকে যাচ্ছ তোমাকে 111 বা 112 এরকম তুমি দূরত্বে যাবে, তারপরে 1 ডিগ্রি কোণ পাবে, তারপরে 1 ডিগ্রি কোণ পাবে। কিন্তু পুরো যদি রাউন্ড হয় মানে একটা তুমি অক্ষরেখা ধরে একটা অক্ষরেখা বরাবর যাচ্ছ, যদি পুরো রাউন্ড হয় তাহলে কি হতো? দূরত্বটা একই থাকতো, একই কোণে একই দূরত্ব থাকতো, তাই না? তাহলে এটা থেকে বোঝা গেল যে পৃথিবী পুরো গোল নয়, পৃথিবীটা হচ্ছে কি অভিগত গোলক। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা নেক্সট আর একটা কি ছিল যেন? আচ্ছা আপাতত এই 5টা মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, যে পৃথিবী ব্যাসের পার্থক্য, নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের জন্য কি বুঝে যায়? যেহেতু পার্থক্য রয়েছে তাহলে কি তারা হচ্ছে কি
পুরো রাউন্ড নয়, গোলাকার নয়, তাহলে অভিগত গোলক যেটা। তাহলে সময়ের পার্থক্য দেখছি যে আপনার নিরক্ষীয় অঞ্চলের সময় একটা আলাদা, অভিগত অঞ্চলের সময় আলাদা। এটা কেন? কারণ হচ্ছে কি, মাধ্যাকর্ষণ শক্তির জন্য যেখানে টানটা বেশি সেখানে সময়টা বেশি, বা একটু ঘড়িটা কি একটু জোরে ঘুরবে, তাই না, একটু ফাস্ট থাকবে। আর যেখানে টানটা একটু কম সেখানে কি স্লো চলবে, তাই না। যেটা আমরা নিরক্ষাঞ্চল নিরক্ষাঞ্চলে কি সময়টা একটু দেরিতে মানে হচ্ছে পিছিয়ে থাকে, আর নিরক্ষাঞ্চলে আগিয়ে থাকে। নেক্সট হচ্ছে ওজনের পার্থক্য। ওজনের পার্থক্য দেখলাম, দেখি মেরু অঞ্চলটা কাছে থাকার জন্য তার আকর্ষণ ক্ষমতা ইয়েটা শক্তিটা বেশি বলে এখানে কি ওজনটাও বেশি, আর নিরক্ষীয় অঞ্চলে ওজনটা কম। ওকে, নেক্সট হচ্ছে কি দেখলাম, পরিধির পার্থক্য দেখলাম। নিরক্ষীয় পরিধি হচ্ছে কত? 40,075। মেরু পরিধি 40,024। একটা পার্থক্য রয়েছে, মেরু পরিধির পার্থক্য রয়েছে। এটা বোঝা গেল যে পৃথিবীর প্রকরণ। তারপর সূর্যের উন্নতি কোণের পার্থক্য। সূর্যের উন্নতি কোণের পার্থক্য যেটা 1 ডিগ্রিতে নিরক্ষীয় অঞ্চল দেখাচ্ছে 110 কিমি, কিন্তু যত মেরুর দিকে যাচ্ছে তুমি কি তখন 1 ডিগ্রিতে তোমাকে দূরত্ব পার হতে হচ্ছে 110 কিমি, 112 কিমি, তাই না। যদি পুরো রাউন্ড হতো, তুমি একটা অক্ষরের হাত ধরে যাচ্ছ, একটা দ্রাঘিমার হাত ধরে যাচ্ছ, তাহলে তোমার কি হতো? সেটা কি হতো? দূরত্বটা একই থাকতো। এই যে চাপা হওয়ার জন্য এখানে কোণটা একটু কি হচ্ছে, একটু কি হচ্ছে, তোমাকে 1 ডিগ্রি কভার করার জন্য দূরত্বটা একটু বেশি যেতে হচ্ছে, তাই না। ওকে, নেক্সট তারপরেও কিন্তু আমাদের কি যে পৃথিবীর যে অভিগত গোলক সেটাও কিন্তু থেমে থাকেনি, তাই না। যে পুরো অভিগত গোলক সেটাও থেমে থাকেনি। তারপর কি দেখলো যে না, পৃথিবী পুরো অভিগত বলা যাবে না, অভিগত বলা যাবে না। তারপর বিভিন্ন সময় তুলনা করলো ইনাসপাতির মতো, কমলা লেবুর মতো, তাই না। কেমন ভাবে যে আমাদের কি রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সাগর আছে, পাহাড় পর্বত। আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848। সর্বোচ্চ পৃথিবী। হ্যাঁ, আমাদের এখানে রয়েছে কি একটা সর্বোচ্চ 8848 পর্বত শৃঙ্গ রয়েছে, তাই না। তারপরে একটা ধরনের মারিয়ানা খাদ রয়েছে, যার কত 10,090 কিমি, তাই না। সাপোজ যেটা ধরো, তবে এরকম আমাদের উঁচু নিচু পাহাড় পর্বত এমন করে রয়েছে, তাই না। সাপোজ এটাকে তুমি মুছে দিলে, এটা হচ্ছে পর্বতটা, এটা মুছে দিলে, মানে এমন রয়েছে, তাই না। তাহলে মানে তারপরে অনেকবার তুলনা করছে যে পৃথিবী কি কমলা লেবুর মতো, ন্যাসপাতির মতো। তারপরে দেখুন যে না, আমাদের রয়েছে উচ্চতম শৃঙ্গ 8848। তারপরে রয়েছে আবার মারিয়ানা খাদ, এদিকে আছে মারিয়ানা খাদ গভীরতম। তাহলে কি আমরা বলবো যে পৃথিবী এবড়ো খেবড়ো বা ঢেউ খেলানো? না। তাহলে একটা জিওগ্রাফির ভাষায় নাম দিল কি জিওড, যেটা বলছে কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। ওকে ওকে, এটা আমরা পরে জানছি, আর জাস্ট এই দুটো আজকে কভার করব, ঠিক আছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।